আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। শেষ পর্যন্ত সিদ্ধান্তটা নিয়েছেন লিওনেল স্কালোনি এবং মার্কো সেনেসিকে জাতীয় দলে ডেকেছেন। সব মিলিয়ে একটা ভালো সিদ্ধান্ত এটা বলতে হবে। বালির জায়গায় একেবারে ডিফেন্সে লাইক ফর লাইক ডিফেন্ডারের পরিবর্তে ডিফেন্ডারের দিকে তিনি গিয়েছেন। আমি আরও একবার বলছি, সিদ্ধান্তটা ভালো হয়েছে। মার্কো সেনেসি ক্লাব ফুটবলে বিশেষ করে ইপিএলে যে পারফরমেন্সগুলো দিচ্ছিলেন তার প্রেক্ষিতে জাতীয় দলে একটা জায়গা তিনি ডিজার্ভই করতেন। তবে একই সঙ্গে আমি এই জিনিসটা মনে করিয়ে দিতে চাই যে আসলেই কারণ আছে কেন স্কালোনি শেষ মুহূর্তে এসে অন্য অপশানগুলোর কথা চিন্তা করছিলেন। যেমন একটা রিউমার মার্কেটে চলছিল যে গিতো রদ্রিগেজের মতো একটা মিডফিল্ড অপশানের দিকে শেষ পর্যন্ত স্কালোনি ঝুঁকে পড়তে পারেন। কেন এটা নিয়ে একটু আলোচনা চলছিল, মিডফিল্ডে সমস্যার জায়গা কি একটু কথাবার্তা বলবো। তবে তার আগে আমি আরও একবার মার্কো সেনেসি যে শেষ পর্যন্ত জায়গা পেয়েছেন এটাকে পজিটিভলি বলতে চাই। একই সঙ্গে এই জিনিসটা মনে করিয়ে দিতে চাই যে সেনেসিকে যদি তিনি সুযোগ পান তাহলে এবার প্রমাণ করে আসতে হবে। হ্যাঁ, ইপিএলে অনেক আগে তিনি প্রমাণ করেছেন, তবে জাতীয় দলের জার্সিতে সর্বশেষ সম্ভবত মরিতানিয়ার বিপক্ষেও একটা কঠিন ম্যাচ আর্জেন্টিনা খেলেছিল, সেখানে সেনেসির পারফরমেন্সটা আপ টু দ্য মার্ক ছিল না। আমি বলছি না যে মার্কোস সেনেসি যথেষ্ট সুযোগ পেয়েছেন, বলছি না তার সমালোচনা করার এখনই অনেক জায়গা আছে। জায়গাটা তিনি ডিজার্ভ করতেন, এটা অ্যাকনোলেজ করে এটা শুধুমাত্র মনে করিয়ে দিতে চাই যে সেনেসির এখনও জাতীয় দলে সুযোগ পাওয়া প্লাস খুব ভালো লেভেলে পারফরমেন্স করা বাকি রয়েছে। এই জিনিসটা যত মিনিট তিনি বিশ্বকাপে সুযোগ পাবেন সেটা দেখতে চাই, কারণ আমরা জানি যে মার্কোস সেনেসির সেই অ্যাবিলিটি আছে। আমি ডিফেন্সের লেফট ব্যাক পজিশনে চলে যেতে চাই। সেখানে ট্যাগলেফিকো নাকি ইনজুরি সংক্রান্ত ইস্যু নিয়ে আছেন আরও একবার। হ্যাঁ, যথেষ্ট দুঃখের সাথে বলতে হয়, তারপরেও বলতে হচ্ছে যে আসলে আরও একবার ফুল ব্যাক পজিশন নিয়ে চিন্তাটা কোনোভাবে শেষ হচ্ছে না। ট্যাগলেফিকো প্রথম ম্যাচ মিসও করতে পারেন এমন কথাবার্তা যখন শোনা যাচ্ছে, তখন লেফট ব্যাক পজিশনে স্কালোনিকে যে অনেক ইকুয়েশনের মধ্য দিয়ে যেতে হবে এ কথাটা বলতে হয়। তবে এখানে অপশন আছে, যেমন ভ্যালেন্টিন বার্কোর মতো একটা অপশন আছে। নিকো গঞ্জালেসকেও লেফট ব্যাক পজিশনে অনেক সময় মেকশিফট আকারে খেলানো হয়েছে। ফাকুন্দো মেদিনাকে নেওয়ার পক্ষেই ছিলাম, তবে সর্বশেষ আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচে তার পারফরমেন্সটা ওই লেফট ব্যাক পজিশনে আমার কাছে ওয়ান্স অ্যাগেন আপ টু দ্য মার্ক মনে হয়নি। অর্থাৎ ক্লাব ফুটবলে যে ভালো পারফরমেন্সগুলো এই প্লেয়াররা করে আসছেন, জাতীয় দলে অল্প সুযোগে এখনও দেখানো যে বাকি আছে সেটার কথা আমি আরও একবার বলবো। রাইট ব্যাক পজিশনে এখানে নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্তিয়াল দুজনেই কিন্তু ইনজুরি থেকে ফেরার একটা মিশনে আছেন। তাই এখানে সর্বশেষ দুটো প্রীতি ম্যাচে খুবই ভালো ফুটবল খেলা অগাস্টিন গিয়াইকে একটা প্রোফাইল হতে পারতেন মন্তিয়ালের পরিবর্তে। দেখেন, এই ডিসিশনগুলো খুবই টাচ অ্যান্ড গো এবং একজন কোচের জন্য এটা আসলে অনেক টাফ। সাধারণত যে প্লেয়ারটা বাদ পড়ে এবং সে প্লেয়ারটা যদি ভালো একটা ফর্মে থাকে তার সপক্ষে ফ্যানেরা সবচেয়ে বেশি কথা বলেন। অগাস্টিন গিয়াই সর্বশেষ দুটো ম্যাচে সলিড পারফরমেন্স দিয়েছেন বলে আমার কাছে মনে হয়, যদিও আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচের একেবারে শুরুতেই গিয়ার একটা ফাম্বল ছিল যেখান থেকে একটা আক্রমণ হয়েছে। তবে মোটামুটি বলা যায় যে গঞ্জালো মন্তিয়ালের চেয়ে এই মুহূর্তে ফর্ম, মন্তিয়ালের চেয়ে এই মুহূর্তে ফিটনেস, সব দিক থেকে অগাস্টিন গিয়াই এগিয়েছিলেন। হয়তোবা অন্য যে কোনো সেট আপে গিয়েই জাতীয় দলে বিশ্বকাপ দলে সুযোগ পেতেন। তবে এটা ভুলে যাবেন না যে কোচের মাথার মধ্যে টাই ব্রেকার থেকে শুরু করে আরও অনেক ইকুয়েশন আসলেই কাজ করে। গঞ্জালো মন্তিয়ালের 22 বিশ্বকাপে সে টাই ব্রেকার, 24 কোপা আমেরিকার এই অভিজ্ঞতা, বিশেষ করে টাই ব্রেকার নেওয়া যে অ্যাবিলিটি বা ওভারঅল তার যে এত লম্বা সময় ধরে এই সিস্টেমটাতে খেলেছেন সে অভিজ্ঞতাটাকে স্কালোনি গুরুত্ব দিয়েছেন। অভিজ্ঞতাটা বা টাইব্রেকার ইকুয়েশন এনে সিচুয়েশনে কোনো একজন প্লেয়ারকে প্রায়োরিটি দিলে এটা কোচের ফ্রিডম আমার কাছে অনেক বেশি সমালোচনা করার আমি জায়গা দেখি না। যদিও আপনি আপনার মন্তব্য এখানে বলতে পারেন, তবে আমার কাছে মনে হয় স্কালোনি বড় রকমের কোনো ভুল করেননি। আমি মার্কোস সেনেসি প্রসঙ্গে আরও একবার মিডফিল্ডের ওই জায়গাটাতে চলে আসি। এই যে জল্পনা কল্পনা বা রিউমার চলছিল যে গিদো রদ্রিগেসের মতো অনেকটা লাইমলাইটের বাইরে চলে যাওয়া একজন মিডফিল্ড প্রোফাইলকে স্কালোনি নিয়ে আসতে পারেন ডিফেন্সে বালির পরিবর্তে। এত আলোচনার পেছনে যদি নেপথ্যে কোনো সত্য থাকে, সবচেয়ে বড় ফ্যাক্ট এটাই যে লিয়ান্দ্রো পারেদেসও ফুললি ফিট না এবং আর্জেন্টিনার মিডফিল্ডে এনজো ম্যাকঅ্যালিস্টার, রড্রিগো ডিপল, প্যালাসিওস, লো চেলসো অনেক প্লেয়ার রয়েছেন যারা ক্রিয়েটিভলি যথেষ্ট গিফটেড ফুটবলার, তবে কেউই ন্যাচারাল বল উইনার নন। বিশেষ করে প্রতিপক্ষের বল পা থেকে পজিশনটা নিজের পক্ষে আনতে, বল
রাফ অ্যান্ড টাফ ফুটবল খেলা বা ডার্টি ওয়ার্ক যেটাকে বলে সেটা করার জন্য এই মিডফিল্ডাররা সবচেয়ে বেস্ট প্রোফাইল নন। এটার জন্য বাংলাদেশের মতো একজন একেবারে প্রথাগত সেন্ট্রাল ডিফেন্স মিডফিল্ডার যিনি এই কাজগুলো করতে পারেন, বল উইন করতে পারেন, আবার একই সঙ্গে অনেকটা অর্কেস্ট্রেটরের মতো মিডফিল্ডে ডিপ্লাইং প্লে মেকিং করতে পারেন এমন প্রোফাইল লাগে। সেটার প্রেক্ষিতে হয়তোবা ম্যাক্সিমো পেরোনে, গিদো রদ্রিগেজের মতো প্রোফাইলরা চলে এসেছেন আর্জেন্টিনার জন্য। সিডিএম পজিশনটা এবারে ওয়ার্ল্ড কাপে খুবই ক্রুশাল একটা ফ্যাক্টর হবে। রাইট ব্যাক, লেফট ব্যাক যে ক্রুশাল ফ্যাক্টর হবে ডিফেন্সের ওভারঅল প্রায় প্রত্যেকটা পজিশন, সেটা খালি চোখে দেখা যাচ্ছে। তবে আমার কাছে মনে হয় একই সঙ্গে মিডফিল্ডের এই ইকুয়েশনটাও শেষ মুহূর্তে এসে স্কালোনির নানা রকমের চেষ্টার মধ্যে দিয়ে যেতে হবে। তবে আমি পজিটিভ নোটে শেষ করতে চাই এজন্য যে দেখুন, যথেষ্ট প্লেয়ার কিন্তু স্কালোনির কাছে আছে যারা আসলে ভিন্ন ভিন্ন পজিশনে খেলতে পারেন, এবং একই সঙ্গে আপনি যদি ওই যে একই প্লেয়ার ভিন্ন ভিন্ন পজিশনে খেলতে পারেন, জুলিয়ানো সিমিওনি, নিকো গঞ্জালেস এমন টাইপের ইউটিলিটি প্লেয়ারদেরকে যুক্ত করেন, আমার কাছে মনে হয় যদিও ফুলব্যাক পজিশনগুলোতে উইকনেস থাকে তবে সেটাকে কম্পেনসেট করার মতো মিডফিল্ডার বা অ্যাটাকার যিনি কিনা ডিফেন্সে কন্ট্রিবিউট করেন, এবার যথেষ্ট প্রোফাইল কিন্তু স্কালোনির কাছে আছে। তাই সমস্যা থাকবে, সমস্যা প্রত্যেকটা দলেরই থাকে, সেগুলোকে একপাশে সরিয়ে রেখে বিশ্বকাপে ভালো করার মতো যে অন্তত একটা স্কোয়াড স্কালোনি তৈরি করে নিয়েছেন, এই জিনিসটা আমার কাছে মনে হয় মানতেই হবে। ধন্যবাদ সবাইকে।